যেতে হবে না, আমি আর ভাই গিয়ে সব কিনে এনে দেবো, রান্নাও করতে হবে না। তুহিন তুষার এতক্ষণ ছিল না বসার ঘরে। ওদের ঝগড়াটার মাঝে উপর থেকে এসেছিল, এসেই নিত্যদিনের ধারা দেখছিল আর কি। তুহিনের কথা এই সকলে বাদ সাধলো। সকলে বলল রান্না নিজেরাই করবে, কেননা পিকনিক নিজের রান্না না করতে পারলে পিকনিকের মজা কিসের। তাই সকলে বলল বাজার যেন তুহিন না করে দেয়, আর রান্না তারা মেয়েরা করবে। সে কথা অনুযায়ী সবকিছু গোছানো হলো। বিকেলে ইয়াসমিন আর ঈশা আসলো। এদের আসতে দিচ্ছিল না মা বাবা। আমিনুল হকের কড়া নিষেধাজ্ঞা ছিল। বিয়ের আর মাত্র সপ্তাহখানেক আছে, সেখানে ও বাড়িতে কিসের যাওয়া? একেবারে বিয়ের দিন যাবে তার আগে না। ইয়াসমিনেরও ইচ্ছে ছিল না, সে অনেক করে মানা করছিল কুয়াশাদের, কিন্তু কুয়াশা সহ বৃষ্টি, অনি, আম্বিয়াকে ধরে রাজি করিয়েছে। তারা সকলে আনন্দ করবে আর ওরা দুজন বাদ থাকবে। আম্বিয়া ফোন করে বলেছেন, আমাদের বাড়ির বউ হয়ে আসবি তো হয়েছে, বিয়ের সপ্তাহ রয়েছে তো কি হয়েছে, সব সময়ই তো তোদের জন্য, সব সময় এক তোদের জন্য। এখানে সবাই ঈদ উপলক্ষে আনন্দ করেছে, সেটাকে সামিল হয়ে এসে তোরা শুধু দুজনে বাড়িতে একা থেকে কি করবি? বিয়ের অনুষ্ঠান পরে, এখন ঈদ আনন্দ কর। এমন আরো অনেক কথাই বলে ইয়াসমিনকে এনেছেন, সাথে আমিনুল হককেও বলেছেন। ওরা দুই বোনও আর মানা করেনি, সকলে যখন আনন্দ করছে তারাও করুক। তুহিন গিয়ে দুজনকে এনেছে। ইশারা আসতেই যেন আরো আনন্দ বেড়ে গেল। সন্ধ্যার সময় আসতেই রান্নার কাজ শুরু করে দিয়েছে। আগেই গোছগাছ করা হয়েছিল, এখন শুধু রান্না করতে হবে। ছাদের উপর রান্নার আয়োজন করা হয়েছে, মিলেমিশে সবাই কাজ করছে। ছেলেরাও হাত লাগিয়েছে। ছাদের খোলামেলা জায়গা বেশ সুবিধা হচ্ছে। যে গরম পড়েছে, এই গরমে ছাদই বেটার। ছাদে লাইট আছে, সেটা সহ লাইটিং করেছে হিমেল আর নিহার। এরা দুটো এই কাজ খুব ভালো পারে। হিমেল তো আরও পটু। গানের আয়োজনও আছে ছাদের এক কোণে, মৃদু শব্দে গানও হচ্ছে। তাদের ছাদ ছাড়া অন্যান্য ছাদেও লাইটিং করে গান বাজিয়ে পিকনিক করছে অনেকে। সন্ধ্যা শেষ হয়ে রাত নেমেছে ধরনের বুকে। পূর্ণিমার রাত সহ চারিদিকে কৃত্রিম আলোয় ছেয়ে গেছে, মৃদুমন্দ হাওয়া বইছে। উৎসব মুখর পরিবেশ। ছোটরা মন দিয়ে কাজ করছে। বাড়ির তিন যা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, তাদের কাউকে হাত দিতে দিচ্ছে না। একসময় বৃষ্টি বলল, কুয়াশা, শশা আনা হয়নি এখনো, তুমি গিয়ে নিয়ে আসো, রান্নাঘরে আছে, ঝুড়িতে রেখে এসেছি, দেখো গিয়ে আনো। কুয়াশা সম্মতি দিয়ে নিচে হাঁটা ধরল। কুয়াশা যেতে একটু পর অয়নও নামলো, কারণ তার ফোনে কল এসেছে। এখানে গানের শব্দে শোনা যাবে না বলে নিচে নেমে গেল। এটা শিশির লক্ষ্য করলো। শিশির দেখলো না যে অয়নের ফোনে কল এসেছে, ও শুধু দেখলো অয়ন নেমে গেল। আর কিছুক্ষণ আগে কুয়াশা গেছে বাড়ির মধ্যে। এখন আর কোনো সদস্য নেই বাড়ির মধ্যে, ছোট বড় সবাই ছাদে। চাচুরা নেই অবশ্য, কিন্তু তারা বাড়ির মধ্যেও নেই, বাহিরে গেছেন। শিশিরের মেজাজটা গেল চড়ে। অয়নের উপর প্রচন্ড রাগ হচ্ছে, আর মাথার মধ্যে কিছু কথা বাড়ি খাচ্ছে। অয়নের কোনো খারাপ মতলব নেই তো? যে কোনো খারাপ কিছু করতে চাইছে নাকি কুয়াশার সাথে? যতই হোক বোন তার, নাকি সেই ভুল দেখছে? অয়নকে অতটা খারাপও মনে হয় না, কিন্তু যদি হয়, যদি খারাপ কিছু করে, এসব ভেবে শিশির উঠে দাঁড়ালো। উদ্দেশ্য অয়ন কি করে দেখার। শিশির যখনই নামতে যাবে তখন গেল কারেন্ট চলে। সবাই হা হুতাশ করতে লাগলো, কারেন্টের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সময় পেল না যাওয়ার। এবার শিশির একটু বিচলিত হলো। বাড়ির মধ্যে শুনশান নীরবতা, কেউ নেই, আলোও নেই, পুরো অন্ধকার। কুয়াশা তো একাই আছে বোধহয়। অন্ধকারে ভয় টয় পায় কিনা গোবর ঠাসাটা, যদিও সেসব দেখার বিষয়ে তার না। তবুও অয়ন নিচে শুধু একটা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে নিচের উদ্দেশ্যে গেল সে। এদিকে কুয়াশা কেবলই রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘর পর্যন্ত এসেছিল, তখনই কারেন্ট গেছে। ঘুটঘুটে অন্ধকারে সে এক পাও ফেলতে পারছে না। চোখে হঠাৎ অন্ধকারও সইছে না। ভয় পেল অনেকটা। এত বড় বাড়িতে এখানে কেউ নেই, সে একা। অন্ধকারে এমনই ভয় হয়। তবুও সাহস জুগিয়ে অন্ধকারে আন্দাজ মতো পা ফেলে সোফার টি টেবিল অবধি এসে হাতের ঝুড়িটা রাখলো। তার কাছে ফোন নেই যে ফোনের ফ্ল্যাশ জ্বালাবে। ফোন ছাদে, সাথে আনেনি। আনবে কি করে? সে কি জানতো কারেন্ট যাবে? আর কারেন্ট ছিল এবং সবখানে আলো ছিল বলে ফোন আনার প্রয়োজনও পড়েনি। কি আর করবে এখন? এখন কাউকে ডাকলেও শুনতে পাবে কি পাবে না কেউ। তাই অন্ধকারে হাতড়ে হাতড়ে আবার রান্নাঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। উদ্দেশ্য ওখান থেকে আগে আলো জ্বালাবে। যদিও ভয় করছে, তবুও নিজের বাড়ি বলে একটু দম আছে। এমন সময় অয়ন উপর থেকে আসছে। সে রুমে এসেছিল, কারেন্ট যাওয়াতে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আসছে। উপর থেকে আলো আসতে দেখে কুয়াশা তাকিয়ে দেখলো অয়ন। কুয়াশা অয়নকে ডাকলো, অয়ন ভাইয়া, লাইট দাও। অয়ন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল অন্ধকারে কোনো মেয়ের কণ্ঠ পেয়ে। পরক্ষণে কুয়াশার দিকে লাইট ধরে তাকে দেখতে পেল। জিজ্ঞাসা করলো, কুয়াশা, অন্ধকারে তুমি কি করছো ওখানে?
বলতে বলতেই নামতে লাগলো অয়ন। কুয়াশা পুরো ঘটনাটা বলল। অয়ন নেমে আসতে আসতে কুয়াশার দিকে যখনই তাকালো তখনই অসাবধানতায় এক সিঁড়ি বেশি অতিক্রম করে ফেলার কারণে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। পড়তে পড়তে বেঁচে গেছে। নিজেকে সামলাতে পারলেও ফোনটা সামলাতে পারলো না। মাঝ বরাবর সিঁড়ি থেকে একদম নিচে গিয়ে ছুটে পড়লো ফোন, যার দরুন ফোন ফেটে তো গেলই, সাথে বন্ধও হয়ে গেল। ইন্নালিল্লাহ হয়ে গেছে বোধহয় ফোনটা। কুয়াশা এবার চেঁচিয়ে উঠল, আরো অন্ধকার হয়ে গেল। অয়ন বিচলিত হলো, সে বলল, আরে কুয়াশা, ভয় পেও না। ওয়েট, আমি আসছি। ওখানেই থাকো, ভয় নেই, ভয় পেও না। এমন সব কথা বলতে বলতে সিঁড়ির রেলিং ধরে এক পা করে নেমে আসলো অন্ধকারে। তারপর আস্তে আস্তে কুয়াশার কাছে আসতে লাগলো। দুজনেই কথা বলছে যাতে কেউ অপ্রস্তুত না হয় বা ভয় না পায়। মাত্রই অয়ন কুয়াশার কাছে এসে দাঁড়াচ্ছে, ঠিক সেই সময় শিশির আসলো। তার হাতে ফোনের আলো জ্বলছে। কিছুটা দূরে সে দাঁড়িয়ে, আলো কুয়াশার অয়নের দিকে ধরে একদম। ওদের অন্ধকারে এতটা কাছাকাছি দেখে রণমূর্তি ধারণ করলো শিশির। চোখ মুখ লাল করে তাকিয়ে আছে কুয়াশার দিকে। হাতের পেশি এবং রগগুলো ফুলে ফেপে উঠছে। কুয়াশার চোখে আলো পড়াতে চোখে হাত দিয়েছে সে। অয়নও একইভাবে হাত দিয়েছে। ওদের ভাবভঙ্গি দেখলে মনে হবে যেন ওরা কোনো আকাম কুকাম করছিল, কিন্তু আসল ঘটনা তো তা না। এদিকে শিশির তেমন কিছুই ভেবে বসে আছে। কুয়াশার দিকে এজন্য অমন নজরে তাকিয়েছে। তাকিয়ে থেকে বাজখায় কণ্ঠে চেঁচিয়ে উঠল। কুয়াশা। কণ্ঠে এমন তেজ শুনে কুয়াশার বুক ধুপ করে উঠল। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতে লাগলো। অয়নও কিছুটা ভড়কে গেল। অয়ন বুঝলো শিশিরের ভাবনার ব্যাপারটা, তাই সে বলতে গেল, শিশির, তুমি? কিছু বলতে পারলো না। একদম ঝড়ের বেগে এসে কুয়াশার গাল লাল করে দিল। এতটা জোরে থাপ্পড়টা দিয়েছে যে গালটা টনটন করছে, সাথে সাথে চোখ থেকে পানি ঝরতে লাগলো। গালে হাত দিয়ে শিশিরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আজ অব্দি বোধহয় এতটা জোরে কারো কাছে মার খায়নি সে, এমনকি শিশিরের হাতেও না। শিশির এতদিনেও এমন মার দেয়নি। এই মার যেন সাক্ষাৎ শাসন ছিল। এটা কোনো অপছন্দ করার জন্য মার ছিল না। কুয়াশাকে মারতে দেখে অয়ন চমকে উঠল, বাকরুদ্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মারটা যে কি পরিমাণ জোরে ছিল তা সে কাছে থেকেই বুঝতে পারছে। অয়নের অনেক খারাপ লাগলো। কিছু বলতে যাবে শিশির কিছু শোনার প্রয়োজনই মনে করলো না। হনহন করে নিজের রুমে চলে গেল। কুয়াশা শব্দহীন চোখের পানি ফেলছে। অয়ন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে আর কি করবে মাথায় আসছে না। শিশির যে সম্পূর্ণ বিষয়টা ভুল বুঝেছে তা বেশ বুঝতে পারছে। অয়ন বলল, আই এম রিয়েলি সরি কুয়াশা, আমার জন্য এসব হলো। আমি যদি এমন বেউজের মতো কাজ না করতাম। প্লিজ কান্না করো না, আমি শিশিরকে বোঝাবো। সে আপনার কথা না শুনবে আর না মানবে। আপনি তাকে কিছু বলতে গেলেই সে আরো দ্বিগুণ ভুল বুঝবে। ওই মানুষটা এমনই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অয়ন বলল, তাই বলে এমন ভুল বোঝার উপর থাকবে? আপনি যান, আমি বলবো সবটা। অয়ন বুঝলো কুয়াশার নিজের মুখের থেকে শুনলে বিষয়টা বিশ্বাস করলেও করতে পারে, তাই কথা না বাড়িয়ে বলল, মোমবাতি কোথায় আছে আমাকে বলো, আমি খুঁজে আনছি। আপাতত রান্নাঘরে র্যাকের তাকে পাবেন। ঘরে আছে, কিন্তু এখন অন্ধকারে যেতে পারবেন না। এরই মাঝে হিমেল এলো। তাকে বৃষ্টি পাঠিয়েছে। যেতে লেট হচ্ছিল বলে ভেবেছে অন্ধকারে আটকা পড়েছে, তাই ওকে পাঠিয়ে। হিমেল ফোনের আলো আনলে সেই আলো নিয়ে মোম খুঁজে তা ধরালো। কুয়াশাকে কাঁদতে দেখে নানান কথা জিজ্ঞাসা করতে লাগলো। সে বলল, অন্ধকারে ভয় পেয়েছি, তুই শশার ঝুড়ি নিয়ে যা, আমি আসছি। বলে আয়নের থেকে মোম নিয়ে উপরে চলে গেল। উদ্দেশ্য শিশিরের ঘর। চোখে পানি টুপটুপ করে পড়ছে কুয়াশার। এক হাতে বারবার তা মুছে চলেছে। এক মুছে তো আবার এক বের হচ্ছে পানি। ওভাবেই এক হাতে মোম ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল, জোর গতিতে পা ফেলে। সোজা কোনো দিকে না তাকিয়ে শিশিরের ঘরে গেল। ঘরের দরজা খোলাই ছিল। গিয়ে দেখলো শিশির রাগে ফুটছে বিছানায় বসে। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। দু হাতে বিছানা খামচে ধরে চোখ ফ্লোরে দিয়ে রেখেছে। কুয়াশা ঢুকে কোনো দিকে না তাকিয়ে কোনো মতে হাতের মোমবাতিটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিদ্যুৎ গতিতে শিশিরের উপর হামলা চালালো। এ যে সে হামলা না, রাগ, দুঃখ, কষ্ট, গালের ব্যথা, অভিমান সব একসাথে ঝাড়তে লাগলো। শিশিরের চুলগুলো দু হাতের মুঠোয় নিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলার পণ করেছে। মাথা সমেত চুল ধরে টেনে টেনে ঝাঁকাচ্ছে আর অনবরত বলে চলেছে, বল, কেন মারলি আমাকে? কি করেছি কি আমি? হ্যাঁ, তুই কিছু না জেনে না বুঝে কেন মারলি আমাকে? সত্যি না জেনে আমায় কেন মারবি তুই? সবসময় কেন আমাকে মারতে হবে তোর? আমি কি সস্তা জিনিস? তুই সত্যিটা আগে জেনে নিতি, তারপর মারতি। সব সময় নিজের মন মর্জি মতো কেন চলবি তুই? পেয়েছিসটা কি তুই? বল, কেন মারলি বল। আমার ব্যথা লাগে না? কষ্ট হয় না আমার? আমাকে তোর মানুষ মনে হয় না? কেন মারবি তুই আমায়? কে আমি তোর? বল।
এমন পাগলের প্রলাপ বলে চলেছে আর একের পর এক চুল টানছে। শিশির আটকাতে গেলে ওর হাতে খামচি দিচ্ছে, আবার দুই বাহুতে চাপড় দিচ্ছে, তো আবার কখনো বুক আর পিঠে থাপ্পড়, কিল, ঘুষি, খামচি সব দিচ্ছে, কোথাও বাদ রাখছে না। কুয়াশার শরীরে জোর মনে হচ্ছে এই মুহূর্তে শিশিরের থেকেও দ্বিগুণ বেড়ে গেছে। মানে শিশির ওকে কিছুতেই থামাতে পারছে না। আকস্মিক হামলা সামলাতে একটু বেগ পেতে হচ্ছে। কুয়াশা একদম পাগলের মতো করছে আর প্রলাপ গাইছে। তার একটাই কথা, কেন মারলি তুই? সত্যিটা না জেনে কেন মারলি? এই দুটা বাক্য শতবার বলা হয়ে গেল, সাথে হেঁচকি তুলে তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, একদম বাচ্চারা যেমন ফুপিয়ে আটকে আটকে কথা বলে আর কাঁদে, ঠিক তেমন করে। শিশির এবার না পেরে কুয়াশার দুই হাত জোর দিয়ে ধরে হাত মুচড়ে কুয়াশার পিছন দিয়ে ওকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। বাচ্চাদের যে কায়দায় খাওয়ানো হয় ওই রকম। কুয়াশার পা জোড়া বাম দিকে নিয়েছে আর মাথা সমেত শরীর ডান দিকে। হাত পা বাঁধা পড়ায় এবার অনবরত হাত মুচড়াতে লাগলো ছাড়া পাবার জন্য, কিন্তু মুখ এখনো তার চলছে। শিশির তার নিজের দু হাত দিয়ে কুয়াশার হাত ধরে রেখেছে, এখনো পাগলামো ছাড়েনি। মানে ওর এতটা ব্যথা লেগেছে যে দিক বিদিক ভুলে গেছে। তার উপর আবার মারটা দিয়েছে শিশির, যে ওর সব থেকে অপ্রিয়। মিনিট খানেক প্রলাপ বকে হাত মুচড়ে যখন হলো না, তখন মুখ এগিয়ে নিয়ে গিয়ে শিশিরের কাঁধের বরাবর গলার নিচে কামড় বসিয়ে দিল জোরেই। শিশির সাথে সাথে গুঙিয়ে উঠে চোখ মুখ খিচিয়ে ফেলল, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার বৃথা চেষ্টা করতে লাগলো। মিনিট হয়ে যাচ্ছে যখন ছাড়লো না কুয়াশা, তখন শিশির অতি কৌশলে কুয়াশার দুই হাত এক হাতের মধ্যে আটকে নিল। তারপর অন্য হাত, যেটা ডান হাত, শিশিরের সেই হাত কুয়াশার ঘাড় গলিয়ে মাথার পেছনের চুল জোরে চেপে ধরল। চেপে ধরার জন্য কুয়াশা মাথায় ব্যথা পেল, তাই মুখ তুলে নিল। তখন কুয়াশা যখন মুখ তুলে নিয়েছে, তখন শিশির ওর চুলের বাঁধন হাত থেকে আলগা করে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ ছাড়লো না, মাথা ধরেই রাখলো। কুয়াশা এখনো হেঁচকি তুলে তুলে ফুপিয়ে কাঁদছে, ভাবে লাগছে দম আটকে আসছে, হাঁপিয়েও গেছে শিশিরকে মারতে মারতে। অমনি ফুপাতে ফুপাতে শিশিরের দিকে তাকালো, আবারও বলল, বল কেন মারলি আমায়? আমি কি খারাপ মেয়ে? তুই আমাকে মারলি কেন? এইটুকু বলে অয়নের সাথে ঘটনা ফুপিয়ে কাঁদতে কাঁদতে আটকানো কণ্ঠেই বলল সব বিস্তারিত। শিশির এবার পূর্ণ দৃষ্টি দিল কুয়াশার উপর। ঘরে দুটো মোমবাতি আলোয় মৃদু আলোকিত হয়েছে। দুটো মোমবাতি বলতে একটা শিশিরের ঘরে এসে জ্বালিয়েছিল, ঘরে চার্জ লাইট আছে, সেটা জ্বালানোর প্রয়োজন মনে করেনি, রাগের মাথায় মোমবাতি জ্বালিয়েছে। আরেকটা কুয়াশা এনেছে। দুইটা মোমবাতির আলোয় শিশির খেয়াল করে দেখলো এই সময়টুকুর মাঝেই পুরো মুখটা লাল হয়ে গেছে কান্না করার জন্য, চোখও ফুলে উঠেছে। মোমবাতির হলুদাভায় মারের দাগটা চোখে পড়ল না। ঘেমে গেছে মুখ শরীর, কারেন্ট না থাকায় শিশিরও ঘেমে গেছে। তার উপর দুজন যে পরিমাণে ধস্তাধস্তি করলো, কুয়াশার চুলগুলো হাত খোপা করা ছিল, সেগুলো ধস্তাধস্তির সময় খুলে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কুয়াশাকে ওভাবে কাঁদতে দেখে শিশিরের কি হলো কে জানে। সে কুয়াশার ধরে রাখা হাত দুটো ছেড়ে দিল। এরপরই সেই বাম হাতে কুয়াশার পেট বরাবর কোমরের পাশে আঁকড়ে ধরে কুয়াশাকে টেনে নিল নিজের মাঝে। মাথায় রাখা হাতটা কুয়াশার মাথা ধরে মিশিয়ে নিল বুকের সাথে। কুয়াশাও একটু আদরে সঙ্গ পেয়ে বাচ্চাদের মতো শিশিরকে আঁকড়ে ধরল, একদম বাচ্চাদের মতো করে নিজের দুহাত শিশিরের কাঁধ গলিয়ে গলা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শিশিরের গলায় মুখ গুজে দিল। আবারও শব্দ করে কেঁদে দিয়েছে। এবারে শব্দ করে কান্নাটা অস্পষ্ট স্বরে বের হতে লাগলো, কারণ তার মুখ শিশিরের গলার মাঝে। শিশিরকে দুই হাতে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। শিশিরও যেন সব ভুলে গেছে। শুধু শিশির নয়, দুজনাই ভুলে গেছে যে তারা ঠিক কে কোথায় এবং কে কিভাবে আছে। কুয়াশা কাঁদছে আর শিশির ওকে নিজের সাথে মিশিয়ে নেবার বৃথা চেষ্টা করছে। সে একটু অনুশোচনায় পড়েছে। আসলে আগে সত্যিটা জানা উচিত ছিল। সবসময় চোখের দেখা সঠিক হয় না, কিছু চোখের দেখা ভুলও হয়। তার উচিত ছিল সেটাকে আগে তদন্ত করার। আগেই না বুঝে এতটা রাগ দেখানো কিংবা এতটা জোরে মারা উচিত হয়নি। মেয়েটা সহ্য করতে পারেনি, পারবেই বা কি করে? সে তো কখনো এত জোরে মার কারো থেকেই খায়নি। সে ছোট থেকেই দেখে আসছে এই মেয়েটাকে সবাই আদরে মানুষ করেছে, ভালোবাসায় ভরিয়ে দিয়ে বড় করেছে। আদরে বিড়াল ছানার মতো করে সকলে যত্ন করে। বাড়ির একমাত্র ফুল কিনা, বাবা চলে যাবার পর থেকে আরো বেশি আদর পেয়েছে। সেই মেয়েটাকে এমন মায়েরই দিল আজ। তাকে এমন মার আজ পর্যন্ত কেউ দেয়নি। আসলে কুয়াশার এমন মায়ের খাবার প্রয়োজনও পড়েনি। শিশির ছোট থেকেই দেখে আসছে মেয়েটা জেদি হলেও যথেষ্ট ভদ্র, কখনো কারো অবাধ্য হয়নি। ভাইদের, চাচুদের, বাবা মাকে খুব মান্য করে চলেছে, কখনো খারাপ কাজ করেনি, যথেষ্ট শালীনতায় চলে। উগ্র স্বভাব কুয়াশার মধ্যে নেই। মেয়েটার হাজারো জেদ, অবাধ্যতা, উগ্র স্বভাব, অভদ্রতা, এই সমষ্টি জিনিস শুধু আর শুধুমাত্র শিশির নামক এই ছেলেটার কাছে এসে আটকা পড়ে। শিশিরের সাথে এমন করার কারণও যথেষ্ট।
সে ছোট থেকে শিশিরের অবহেলা, মায়ের ঝগড়ার সাথে পরিচিত হয়েছে। শিশিরও ছোট থাকতেই হিংসের কারণে কুয়াশাকে কখনো কাছে টানেনি। আসলে এসব ছোট মনের ব্যাপার স্যাপার। ছোট কালে ছেলে মেয়েদের থাকে অবুঝ, তখন তাদের মনে বিবেকে যা এসে হানা দেয় সেটাই আঁকড়ে ধরে। শিশিরও ছোট মনে কুয়াশার প্রতি সকলের এত ভালোবাসা সহ্য করতে পারেনি, আর কুয়াশাও ছোট থেকে শিশিরের এত অবহেলা সহ্য করতে পারেনি। এই সব কিছুর মাঝে এরা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে আস্তে আস্তে, যেটা বড় হয়ে স্বভাব এবং অভ্যাসে পরিণত হয়ে গেছে। বলতে গেলে এই সবকিছুই স্বভাব এবং অভ্যাসের দোষ। কুয়াশা এখনো আষ্টে পৃষ্ঠে শিশিরকে ধরা। শিশিরও আগলে রেখেছে। কুয়াশা কাঁদছে। কান্না থামাতে শিশির আলতো করে ডাকলো। কুয়াশা, এই কুসুম। শুনল না সে, কান্নায় ব্যস্ত সে। শিশির আবারও ডেকে বলল, এই আচ্ছা হয়েছে তো, আর কাঁদতে হবে না। আমি না বুঝে মেরেছি, চুপ কর না এবার। কুয়াশা শুনল কিনা বোঝা গেল না। আচ্ছা, মুসিবতে পড়ে গেল তো। যে আদরিনীকে মেরেছে এটার খেসারত এখন কোন ভাবে দেওয়া লাগে কে জানে। শিশির আবারও বলল, চুপ চুপ কর। আচ্ছা বাবা, হয়েছে তো, অনেক কেঁদেছিস, বাকিগুলো তুলে রাখ আগামীর জন্য। কুয়াশা এবার বোধহয় শুনল কথা। কান্না থামিয়ে মাথা তুলে শিশিরের মুখের সামনে মুখ নিল, কিন্তু গলা ছাড়ল না। শিশিরের দুই কাঁধের উপর হাত দিয়ে রাখলো। কেটে কেটে নাকের পানি, চোখের পানি এক করে ফেলেছে। সেগুলা বোধহয় শিশিরের টি শার্টে মাখিয়েছে। দুজনাই ঘেমে নিয়ে একাকার, চটচটে হয়ে গেছে শরীর। মাথা তুলে শিশিরের মুখের সামনে মুখ নিয়ে আদুরে ভাবে জিজ্ঞাসা করলো, তুমি আবারও মারবে আমায়? শিশিরের খুব হাসি পেল। এই মেয়ে আদরে এতটাই বাদর হয়েছে, কিন্তু নিজেদের অবস্থাও শিশিরের খেয়াল এসেছে কিছুক্ষণ আগে, তবুও সেটাকে পাত্তা দেয়নি। এই মেয়ে যত বড় হচ্ছে তত বেশি কেমন উদ্ভট কারবার ঘটছে তার সাথে। আগে ছোট ছিল, ঝগড়া মারামারি করে শান্তি পাওয়া যেত, আর এখন শরীরের সান্নিধ্যে না চাইতেও চলে তো আসেই, সাথে কেমন অপ্রস্তুত অনুভূতি আসে। যতই হোক একটা মেয়ে বলে কথা। শিশির মনে মনে হেসে নিয়ে ঠোঁটে আলতো হাসি বজায় রেখে বলল, হ্যাঁ সে তো বটেই, আবার মারবো কোনো অকাম করা দেখলে। আমি অকাম করিনি, বললাম তো সব। আচ্ছা বুঝলাম, আর শোন, হুম। ওই অয়নের থেকে দূরে থাকবি। ওর মতিগতি কখন কি বলে, কখন কি করে, দূরে থাকবি ওর থেকে। আত্মীয় বলে কিছু বলতেও পারছি না। আমি দূরেই থাকি। অরণ ভাইয়াকে আমার পছন্দ হয় না। কেমন ফেভিকল টাইপ, শুধু গায়ে পড়া ভাব জমাতে আসে। পছন্দ করে তোকে? করুক, তাতে আমার কি? আমার পছন্দ না তাকে। শিশির আর কথা বলল না। এবার কুয়াশার কোমরের বাঁধন আলগা করে দিল। তারপর মাথা থেকে হাত নামিয়ে এনে বলল, নাম এবার। যে মারা মারলি আমি একটা মেরেছি, আর তুই আমাকে গণধোলাই করলি। সে বেলায় কি হবে? ঠিক করেছি, না বুঝে না জেনে আমাকে মারার শাস্তি। শিশির চোখ গরম করে তাকালো। ঝটকা দিয়ে কুয়াশাকে এবার বিছানায় ফেললো। কুয়াশা বিছানায় বসে বলল, স্যাভলন কোথায়? সর, আলগা বেরি দেখাতে হবে না। কামড়ে দিয়ে আসছে আবার আমার সেবা করতে, হাতও জ্বলে যাচ্ছে আমার। কুয়াশার তো সেই আনন্দ হচ্ছে শিশিরকে মারতে পেরে। সে আর কিছুই বলল না, উঠে দাঁড়ালো। যা ইচ্ছে করুকগে, হয় স্যাভলন লাগাক আর না লাগাক, তার দেখার ইচ্ছে নেই। সে মারতে পেরেছে, এতেই বাহাদুরি সে। শিশিরও উঠে হালকা মোমবাতির আলোয় মিররের সামনে গিয়ে কাঁধ দেখার চেষ্টা করলো। কামড়টার বেশি ক্ষতি করেনি, কারণ কলারওয়ালা টি শার্ট বলে। তবে দাঁতের ছাপ বসে লাল হয়ে উঠেছে। ভাগ্যিস কলারওয়ালা, নয়তো এই গোবর ঠাসা বোধ হয় আজ কাত কামড়েই খেয়ে নিত। কুয়াশা এবার ভেঙচি কেটে একটা মোম নিয়ে হাঁটা ধরলো। দরজার সামনে যেতেই শিশির বলল, এই দাঁড়া। কুয়াশা ফুঁসে উঠে বলল, কি বুনল? আবার কি? ঠাটিয়ে আবার একটা থাপ্পড় দেব, কথা ঠিক করে বল। কুয়াশা কিছু বলতে যাবে তার আগে শিশির একটু আমতা আমতা করে বলল, তোর গালে আইস কিউব লাগে। পারবো না। এই গাল আজ ভাইয়াদের দেখাবো, তারপর তোমাকে বকা শোনাবো, তারপর আমি ক্ষান্ত হব। বলেই হাঁটা ধরলো। শিশির মেজাজ নিয়ে কিছুটা দৌড়ে এসে ধরলো কুয়াশার হাত, বলল, তোর গালে আইস কিউব দেখিয়ে এখনো নিশ্চয়ই ব্যথা আছে, নাকি ভুলে গেলি? আবার ওই একই জায়গায় খেতে না চাইলে কথা শোন। কুয়াশা উত্তর করতে যাবে, তা শোনার প্রয়োজন মনে করলো না। শিশির বলল, চুপ। বলে কুয়াশার হাত থেকে মোমবাতি নিয়ে ওর হাত ধরে রান্নাঘরের দিকে গেল। কুয়াশার কথা না বলে মনে মনে ভেঙচিয়ে বলল, মেরে আসছে আবার দরদ দেখাতে, বুনল কোথাকার। আলো আধারিতে আস্তে আস্তে গিয়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে সেটা কুয়াশার ওড়নার এক কোনায় দিয়ে ওর গালের উপর ধরলো। বলল, ধরে আস্তে আস্তে স্লাইড কর, ব্যথা হবে না, দাগ থাকবে না।
কুয়াশা প্রত্যুত্তর না করে ধরল। এই বোধহয় প্রথম শিশিরের কোনো কথা প্রত্যুত্তর না করে এক কথায় শুনল। আবার এই বোধহয় সর্বপ্রথম দুজন মারামারি করে একে অপরের প্রতি দরদ দেখাচ্ছে। বাহ, কি উন্নতি! এরই মাঝে কারেন্ট চলে এলো। আবার সব আলোয় ঝলমল করতে লাগলো। কুয়াশা শিশিরের দিকে একবার তাকিয়ে মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল বরফ ডলতে ডলতে। শিশির সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের এতটা সান্নিধ্য আর যাওয়া যাবে না। এখন থেকে এসব দিকে খেয়াল রাখতে হবে। তখন মাথায় কিছুই ছিল না বলে ওরকম একটা কাজ করে ফেলেছে। এখন শরীরের মধ্যে কেমন শিরশির অনুভব হচ্ছে। বিড়বিড়ালো সে। নারী শরীরের ছোঁয়া, সান্নিধ্য ভয়ঙ্কর, যা অতি ভয়ঙ্কর। সবকিছু ঠিকঠাক করে রান্নাবান্না শেষ করে রাত 12টা পার হয়ে গেল। 12টার পর সকলে একসাথে বসে খেলো। ছাদেই খেলো সকলে, শুধু জাকির মালিথা ও জাহিদ মালিথার জন্য নিচে নিয়ে যাওয়া হলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তিনজন নিচে চলে গেছে। ছোটরা সবাই একজোট হয়ে গল্প করছে আর মেহেদি পড়ছে। নিচে মাদুর বিছিয়ে বসেছে। এবার সেই মাদুরের উপর শিশির, নিহার, হিমেল, অয়ন, তুষার, তুহিন শুয়ে ফোন টিপছে আর গল্প করছে। মেয়েরা কেউ একা একা মেহেদি পড়ছে তো কেউ পড়িয়ে দিচ্ছে। এমন সময় অনি বলল, শিশির ভাইয়া মেহেদি পরবা না? আমি পরিয়ে দেব। না অনি, আমি মেহেদি পরি না, ভাইদের দিয়ে দাও। অনি মন বেজার করে ফেলল। ঈশা সেই দিকেই তাকিয়েছিল। সে বুঝেছে অনি শিশিরকে পছন্দ করে। বিষয়টা তার কাছে খারাপ লাগলো। হিমেল বলল, অনি আপু, আমাকে দিয়ে দাও, ভাই ওসব কোনো কালেই নেয় না। অতঃপর কি আর করা, অনি হিমেলকে মেহেদি দিতে লাগলো। কুয়াশাকে বৃষ্টি দিয়ে যাচ্ছে। অনেক সুন্দর পারে বৃষ্টি মেহেদি দিতে 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 বৃষ্টি ইয়াসমিনকে বলল, ইয়াসমিন, তুহিন ভাইকে দিয়ে দাও। তুমি তো এখনো নেওয়া ধরনি। এইটুকু বলে আবারও ফিসফিস করে বলল, এই সুযোগ কাজে লাগাও। নিজের বিয়ের মেহেদি নিজের বরকে দিয়ে হাত রাঙিয়ে দাও। ইয়াসমিন লজ্জা পেল। কথাটা সবাই শুনে নিয়েছে, তবুও শুনে সবাই ঠোঁট টিপে হাসছে। তুহিন একটু অপ্রস্তুত হলো, তবে কিছু বলল না। বোধহয় সম্মতি আছে। ইয়াসমিনও উঠে গেল তুহিনের কাছে। তুহিন মানা করলো না, হাত বাড়িয়ে দিল হবু বউয়ের দিকে। হবু বউ যত্ন করে হাতটা নিয়ে মেহেদি দিতে লাগলো। এদিকে অয়নের ইচ্ছে হলো ওদের মতো কুয়াশার থেকে মেহেদি পড়তে, কিন্তু কুয়াশা নিজেই তো অন্যের থেকে নিচ্ছে, তাই আর প্রকাশ করলো না। সকাল 6টা, সকলে উঠে পড়েছে। ঈদের দিন বেশি সময় বিছানায় কেউ থাকে না। মালিথা বাড়ির তিনজা সহ বৃষ্টি নামাজ আদায় করে রান্নাঘরে কাজে লেগেছেন। রান্নাঘরে টুংটাং শব্দ তুলে রান্না করছেন তারা। ঈদের দিন সকাল থেকে হরেক রকম পদ রান্না হয়। সেমাই থেকে শুরু করে নানান পদ, সেগুলোই রান্না করছেন। সারা বাড়ি সুগন্ধে মম করছে। ইয়াসমিন ঈশাকে রাত 3টার দিকে দিয়ে এসেছিল তুহিন। তারা রাত এ বাড়িতে থাকেনি। বাড়ির পুরুষগুলো গোসলে ব্যস্ত। ঈদের নামাজে যাবে সকলে। 8টার সময় ঈদের নামাজের সময় ধার্য করা হয়েছে। সময় 7টা। ওপর থেকে একে একে সব পুরুষগুলো নেমে এলো। এসে একে অপরকে সালাম দিল। কোলাকুলি করে ঈদ মোবারক জানালো ভাইয়ে ভাইয়ে। জাকির মালিথা এবং জাহিদ মালিথার পরনে সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা, আর সকল ছোটদের পরনে হরেক রকমের পাঞ্জাবি ও চুড়িদার। সোফায় কুয়াশা আর অনি বসে আছে। কুয়াশা মেহেদি রং দেখতে ব্যস্ত আর অনি শিশিরকে দেখতে ব্যস্ত। শিশিরের পরনে অ্যাশ কালারের পাঞ্জাবি, তার সাথে সাদা চুড়িদার। হাতে সেদিনের কেনা ঘড়িটা, যেটার বেল্ট কফি কালার। চুলগুলো হালকা ভেজা। ভেজা চুলে চিরুনি করে উপরে তুলেছে। চুল ভেজা থাকার জন্য কিছু অবাধ্য চুল কপালের উপর এসে পড়ে আছে। বাম হাতে টুপি আর ফোন ধরে রেখেছে। টুপিটা এখনো মাথায় দেয়নি। আতর দিয়েছে বোধহয়, শরীরে সুন্দর স্মেল আসছে। হেসে হেসে ভাইদের সাথে কথা বলছে। ইস, কি স্নিগ্ধ লাগছে ছেলেটাকে। অনি তাকিয়ে থেকে সবার উদ্দেশ্যে বলল, ঈদ মোবারক ভাইরা। একটু থেমে আবারও বলল, ঈদ মোবারক খালু। ঈদ মোবারক বড় খালু। সালামি চাই কিন্তু। সকলে ওকেও ঈদ মোবারক জানালো। এরপর জাকির মালিথা বললেন। অনি আনন্দে এগিয়ে গেল। জাকির মালিথা সহ জাহিদ মালিথা অনিকে সালামি দিলেন। এরপর জাকির মালিথা, জাহিদ মালিথা সহ ছোটরা খাবার টেবিলের দিকে গেল। বৃষ্টি এসে সেমাই পরিবেশন করলো। সেমাই খেয়ে নামাজে যায় সকলে, কিন্তু জাকির মালিথা ও জাহিদ মালিথা কোরবানি ঈদে সকালে কিছু খান না। এর কারণ কোরবানি যিনি বা যারা দেন তাদের সকালে না খাওয়াটাই নিয়ম, এবং তা অতি উত্তম। এটা দুই ভাই প্রতি কোরবানি ঈদেই করেন। নামাজ পড়ে এসে কোরবানি দিয়ে এবং সেটার কাজ সম্পন্ন করে তবেই খাবার খান। এমনটা করা সুন্নাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতেন। বিস্তারিত হাদিসের বই কিংবা গুগল করলে জানতে পারবেন। যেহেতু কোরবানি দুই ভাই দেন, সেহেতু দুজন এই নিয়ম মানেন, বাকিরা খেয়ে যায়।
বৃষ্টি পরিবেশন করার পর জাকির মালিথা আর জাহিদ মালিথা কুয়াশাকে ডাকলেন, যেটা হর হামেশায় প্রতি ঈদে হয়ে আসছে। কুয়াশাও এই ডাকের আশায় থাকে। চাচুরা ডাকতেই একদম চিলের মতো দৌড়ে এলো। কুয়াশা আসতেই জাকির মালিথা সেমাই মুখে দিলেন কুয়াশার। কুয়াশাও বিনা বাক্যে মুচকি হেসে নিল। এরপর জাহিদ মালিথা দিলেন। এই আদরটা শুধু আর শুধুমাত্রই কুয়াশার জন্য বরাদ্দ। জালাল মালিথা এমনটা করতেন, একমাত্র নাতনির জন্য আদরের অভাব রাখতেন না। কুয়াশার বাবাও খাওয়াতেন। এখন বাবা নিতু কি হয়েছে, একমাত্র ভাতিজার আদর কি কম পড়বে? কখনো না। প্রতি ঈদে চাচুরা ভালোবেসে এমন নিজেরা না খেয়ে কুয়াশাকে খাওয়ায়। এরপর জাকির মালিথা বৃষ্টিকে ডাকলেন। বৃষ্টি বেশ অবাক হলো। এই প্রথম ঈদ বৃষ্টির শ্বশুর বাড়িতে, তাই ঈদে এই বাড়ির নিয়মকানুন থেকে অনবগত সে। বৃষ্টির শাশুড়ি বললেন যেতে, বৃষ্টিও গেল। বৃষ্টি আসতে জাকির মালিথা একইভাবে সেমাই দিলেন বৃষ্টিকে। মুখের সামনে ধরতেই মেয়েটার আবেগে চোখটা ভিজে এলো। এ বাড়িতে একদম কুয়াশার মতো করেই তাকে দেখা হয়। কুয়াশা হেসে বলল, ভাবি নাও। বৃষ্টি আর কথা না বলে নিল। জাহিদ মালিথাও দিলেন। উপস্থিত সবাই মুখে হাসি নিয়ে সবটা দেখলো। তুষারের মুখেও তৃপ্তিময় হাসি। মা মরা মেয়েটাকে সে ভালোবেসে বিয়ে করে এনেছিল। এখানে এত মানুষের মাঝে সে নিজেকে কিভাবে রাখবে, এটা অনেক ভাবত তুষারকে। কিন্তু এত জলদি সে সকলকে আপন করে নিবে সেটা ভাবনাই ছিল না। তুষারের দিকে তাকালো বৃষ্টি, দেখলো তার দিকেই তাকিয়ে আছে। বৃষ্টি কৃতজ্ঞতার চোখে তাকিয়ে হাসি দিল একটা তুষারকে। অনি দৌড়ে এসে বলল, এ মা, আমি কি দোষ করলাম তাহলে? হেসে ফেলল সবাই। জাকির মালিথা বললেন, অতঃপর অনেকেও সেমাই খাইয়ে দিল। এরপর জাকির মালিথা জাহিদ মালিথা সেখান থেকে চলে এলেন। এসে সোফায় বসলেন। বাকিরা 1-2 চামচ খেয়ে একে একে উঠে পড়ল সকলে মিনিট 10 বসলো সোফায়। তার মাঝে জাকির মালিথা বাড়ির 3 জাকে ডাকলেন। এটাও হর হামেশাই হয়ে আসছে। ওনারা ঈদের নামাজের আগে 3 জায়ের হাতে সালামি দিয়ে তবেই নামাজে যান। নামাজের আগে নাকি স্ত্রীর হাতে সালামি দিয়ে গেলে বরকত হয় এবং সোয়াব পাওয়া যায়। সেটাই মানেন জাকির মালিথা ও জাহিদ মালিথা। সেই সাথে আজমিরাকে 2 ভাই সালামি দেন, নয়তো বিষয়টা দৃষ্টিকটু। জাকির মালিথা ও জাহিদ মালিথা আজমিরাকে সালামি দিলেন। আজমিরা বেগমের চোখ ভিজে উঠল। এই 2টা মানুষ এতগুলো বছর ভাইয়ের সন্তানও তাকে আগলে রাখছেন, কোনো কিছুর কমতি নেই। যদি মানুষ পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ হতো তো সারাক্ষণ সারা জীবন এই 2টো মানুষের পা জড়িয়ে ধরে শুকরিয়া আদায় করতেন। কিন্তু সেটা তো জায়েজ না। তাই তিনি প্রতি ওয়াক্তে মহান আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করেন এবং ওনাদের জন্য 1000 বছরের হায়াত চেয়ে মোনাজাত করেন। 3 জা আবার সেখান থেকে প্রস্থান করলেন। এরপর ছোটদের সকলকে সালামি দিলেন। তুষার, তুহিন সবাইকে দিল। তুষার আগে বৃষ্টিকে ঘর থেকে সালামি দিয়ে এসেছিল। এই সালামি নিতে গিয়ে বাঁধলো এক চালান শিশির আর কুয়াশার মধ্যে, কিন্তু বেশিক্ষণ তা টিকলো না। এমনিতে নামাজ টাইম তার উপর